তো বন্ধুরা, কথা বলছি আমরা ব্রহ্মপুত্র নদীর তীর থেকে। এই মুহূর্তে আমরা আছি রৌমারী ঘাটে। তো আমরা আজকে যাচ্ছি উত্তরবঙ্গ ভ্রমণে বন্ধুরা। তো আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নৌকাটি রয়েছে, জলঘর। তো এই নৌকাটি আমরা বুকিং দিয়েছি এবং আম, এক 2 দিন 1 রাতের এই ট্যুর, এবং এই নৌকাতে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং এদের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা খুবই সুন্দর। তো আজকে আমাদের সাথে থাকুন বন্ধুরা। আমরা আজকের দিন এবং আজকের রাত এবং কালকের দিন সারাদিন এই ব্রহ্মপুত্র নদে ঘোরাফেরা করব, এবং ব্রহ্মপুত্র নদটি যেখান থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ইন্ডিয়া থেকে, সেই যে জায়গাটি রয়েছে সেখানেও যাব এবং আপনাদের সাথে শেয়ার করব পুরো বিষয়টি, এবং পুরো যে চলার পথ রয়েছে এবং নদীর যে নান্দনিক সৌন্দর্য রয়েছে সব কিছুই আপনাদেরকে দেখার চেষ্টা করব বন্ধুরা। তো বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের পর্ব, জলঘর নৌকায় ব্রহ্মপুত্র নদী ভ্রমণ। আজ হৃদয়ের নোঙর ফেলবো ব্রহ্মপুত্রের নীল জলরাশিতে, যেখানে আকাশ মেশে জলে আর ঢেউয়েরা গল্প বলে রূপকথার। শহুরে আভিজাত্য নয়, বরং শেকড়ের টানে এই বোটটি সেজেছে বাঁশের কারুকাজে। জলঘরের এক কোণে থাকা এই বুকসেলফটি যেন এক জাদুকরী দুয়ার। প্রতিটি রুম যেন দক্ষ কারিগরের নিপুণ ছোঁয়ায় বোনা একটি গল্প। প্রতিটি ঢেউয়ের পাশে সতর্ক প্রহরী হয়ে আছে লাইফ জ্যাকেটগুলো, আছে মোবাইল চার্জার পোর্ট। এক কোণে সযত্নে রাখা রান্নাঘরটি যেন এই জলঘরের প্রাণকেন্দ্র, যেখানে আগুনের আঁচে তৈরি হয় পরম তৃপ্তি। হাইকমোড সুবিধার এই আধুনিক ওয়াশরুমগুলো যেন নদীর উত্তাল গতির মাঝে এক টুকরো চির প্রশান্তি। জলঘরের বারান্দায় রাখা এই চমৎকার দোলনাটি যেন এক টুকরো মেঘের ভেলা। ইঞ্জিন সচল হতেই শান্ত ব্রহ্মপুত্র যেন চঞ্চল হয়ে উঠল। জলঘর এখন উজানের পথে। তো বন্ধুরা, আমরা নৌকাতে উঠেছি জলঘরে, এবং আমাদের জার্নি শুরু হয়েছে এবং এখনই আসলে নৌকা ছেড়ে দেওয়া হলো। তো বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের পর্ব, জলঘর যে হাউসবোট রয়েছে সেই হাউসবোটে রৌমারী থেকে উত্তরবঙ্গ ভ্রমণ। আমাদের গন্তব্য সেই মোহনা, যেখানে ভারতের সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র সগৌরবে প্রবেশ করেছে এই বাংলায়। যাত্রার শুরুতে হাতে এলো ধোয়া ওঠা এক কাপ গরম চা। যাত্রার শুরুতেই ব্রহ্মপুত্রের সেই রূপ যেন হৃদয়ে এক গভীর ছাপ ফেলে গেল। ইঞ্জিনের শব্দ ছাপিয়ে যখন প্রকৃতির নীরবতা কথা বলে ওঠে, তখন চারিদিকে রূপালী জলের বিশাল বিস্তার, যেখানে আকাশের নীল আর নদের জল একাকার হয়ে গেছে। সকালের নাস্তায় গরম গরম খিচুড়ি, সাথে বেগুন ভাজা আর ডিমের অমলেট। তখন মনে হলো এই ভ্রমণের আনন্দ পূর্ণতা পেল। জলঘর যখন উজানের পথে সগৌরবে ধাবমান, ঠিক তখনই চোখে পড়ল এক বিশাল কর্মযজ্ঞ। ব্রহ্মপুত্রের তলদেশ থেকে পলি সরিয়ে তাকে আবার সেই আদি গভীরতায় ফিরিয়ে আনতে চলছে এক নিরন্তর চেষ্টা। চলছে ড্রেজিং। বিশালাকার ড্রেজারগুলো যখন নদের বুক চিরে গভীর থেকে বালু আর পলি তুলে আনছে, তখন মনে হচ্ছে ব্রহ্মপুত্র যেন তার হারিয়ে যাওয়া যৌবন ফিরে পাওয়ার নেশায় মেতেছে। নদের প্রবাহকে অবারিত করতে এই যান্ত্রিক লড়াই যেন এক আধুনিক মহাকাব্য। ইঞ্জিনের অবিরাম গর্জন আর জলের ছলাচ্ছল শব্দ মিলে তৈরি হয়েছে এক অদ্ভুত সিম্ফনি। কোনো বিরাম নেই, ক্লান্তি নেই, যেন ব্রহ্মপুত্রের বিশালতাকে দুহাতে মেপে নেওয়ার এক নেশায় মেতেছে আমাদের এই তরী। দুপাশের জনপথ সরে যাচ্ছে দ্রুত বেগে, বদলে যাচ্ছে প্রকৃতির রং। তীরের ছোট ছোট ঘরবাড়ি আর কাশবনের দল পেছনে ফেলে আমরা ছুটে চলেছি সেই মোহনার দিকে, যেখান থেকে এই জলধারা আমাদের জনপদে প্রাণ সঞ্চার করে। বিরতিহীন এই যাত্রা মনে করিয়ে দিচ্ছে এক অনন্ত তৃষ্ণার কথা। চারিদিকের দৃশ্যপট যেন এক চলমান চলচ্চিত্রের মতো আমাদের চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছে, আর আমরা চলেছি সেই সন্ধিক্ষণে, যেখানে মানচিত্রের রেখা মিলেমিশে একাকার। উজানের পথে আমরা যখন সীমানার আরো কাছে, তখন আবারও কানে এলো সেই যান্ত্রিক সুর। দিগন্ত বিস্তৃত নীল জলরাশির বুক চিরে আবারও দেখা মিলল সেই ড্রেজার মেশিনের, যা নিভৃতে চালিয়ে যাচ্ছে নদের যৌবন পুনরুদ্ধারের এক মহাযজ্ঞ। পলি আর বালুর স্তূপে ঢাকা পড়া ব্রহ্মপুত্রের হৃদস্পন্দন যেন আবার ফিরে আসছে। ড্রেজারের সেই অবিরাম ঘূর্ণন আর জলকাদার খেলা দেখে মনে হয় নদীটি তার হারিয়ে যাওয়া নাব্যতাকে ফিরে পেতে মরিয়া। এই কর্মযজ্ঞ কেবল পাথর বালুর লড়াই নয়,
এটি এই জনপদের প্রাণরেখাকে সচল রাখার এক নিরন্তর সংগ্রাম। ধুধু বালুচরের মাঝে ড্রেজারগুলো যেন এক একটি আধুনিক স্থাপত্য, যা নদের নতুন মানচিত্র তৈরি করছে। ড্রেজিংয়ের এই বিশাল আয়োজন আমাদের মনে করিয়ে দেয় বাঁধ ভাঙা ঢেউ আর গভীর জলরাশি নদের আসল অলংকার। আমরা ধীরলয়ে পাশ কাটিয়ে যাওয়ার সময় অনুভব করি ব্রহ্মপুত্র আবার তার পূর্ণতা ফিরে পেতে চাইছে। এখন আমরা প্রকৃতির এক বিমূর্ত ক্যানভাসের ভিতর দিয়ে চলছি। একদিকে অতলে নীলে জলরাশি আর অন্যদিকে সীমাহীন ধুধু বালুচর। এই দুইয়ের মাঝখানে আমরা চলেছি ইতিহাসের সেই মোহনায়, যেখানে ভারত আর বাংলাদেশ এক সুতোয় বাঁধা। রোদে পোড়া রূপালী বালুচরগুলো যেন নদীর বুকে জেগে থাকা এক একটি নিঃসঙ্গ দ্বীপ, যেখানে বাতাসের লুটোপুটি আর নির্জনতার হাহাকার আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির এক বিশাল রহস্যের কথা। জল আর বালুর এই মিতালি পার হয়ে আমাদের লক্ষ্য এখন সুদূর সীমান্ত। যান্ত্রিক পৃথিবী অনেক পেছনে ফেলে আমরা এখন কেবলই প্রকৃতির আদিম ও অকৃত্রিম রূপের সাক্ষী। ব্রহ্মপুত্রের বিশালতার পাশে নদীর তীরের ছোট ছোট গ্রামগুলো যেন শান্তিতে ঘুমিয়ে থাকা এক একটি স্নিগ্ধ কবিতা। দূর থেকে তাকালে মনে হয় মাটির সুদা গন্ধে মাখানো এই জনপদগুলো আসলে কোনো বাস্তবের পৃথিবী নয়, বরং শিল্পীর তুলিতে আঁকা এক মায়াবী পটভূমি। টিনের চালের উপর লতিয়ে থাকা লাউ গাছ, বাঁশঝাড়ের আড়ালে লুকানো ঘরবাড়ি আর ধানের ক্ষেতের সেই বিস্তীর্ণ সবুজ, সব মিলিয়ে এক অপূর্ব রঙের মেলা, যেখানে প্রকৃতি নিজেই নিজের শিল্পী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের কাছে চেমাউংদং হিমবাহে। তিব্বতে এটি ইয়ারলুং সাংপো নামে পরিচিত। তিব্বতের মালভূমির উপর দিয়ে প্রায় 1625 কিলোমিটার পথ পাড়ি দেয়। এই অংশে নদটি বেশ সরু এবং অনেক উঁচুতে অবস্থিত। হিমালয়ের গিরিপথ দিয়ে দক্ষিণ দিকে বাঁক নিয়ে এটি ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে। সেখানে এর নাম হয় সিয়াং বা দিহং। এরপর আসামের সমভূমিতে প্রবেশের পর লোহিত ও ডিবং নদীর সাথে মিলিত হয়ে এটি বিশাল রূপ ধারণ করে এবং প্রথমবারের মতো ব্রহ্মপুত্র নাম ধারণ করে। কুড়িগ্রামের চিলমারির কাছে বিখ্যাত তিস্তা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। একসময় তিস্তা গঙ্গার শাখা ছিল, কিন্তু 1787 সালের ভয়াবহ বন্যায় এটি দিক পরিবর্তন করে ব্রহ্মপুত্রের সাথে মিশে যায়। তিস্তা মিশে যাওয়ার পর ব্রহ্মপুত্রের স্রোত ও শক্তি বহুগুণ বেড়ে যায়। জামালপুর জেলার দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্র দুটি প্রধান শাখায় বিভক্ত হয়েছে। প্রধান স্রোতটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে যমুনা নাম ধারণ করে। এটি আরিচার কাছে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। মূল গতিপথটি ময়মনসিংহ ও নরসিংদীর উপর দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব বাজারের কাছে মেঘনা নদীর সাথে মিশেছে। 1787 সালের ভূমিকম্প ও বন্যার আগে এটিই ছিল মূল ব্রহ্মপুত্র। পদ্মা ও যমুনার মিলিত স্রোত চাঁদপুরের কাছে মেঘনা নদীর সাথে মিলিত হয়। এরপর এই বিশাল জলরাশি মেঘনা নামেই বাংলাদেশের ভোলা ও লক্ষ্মীপুর জেলার পাশ দিয়ে নিজুম দ্বীপের কাছ দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। ব্রহ্মপুত্র তার চলার পথে ঋতু ভেদে এবং স্থান ভেদে আকার পরিবর্তন করে। এর মোট দৈর্ঘ্য তিব্বত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত 2900 কিলোমিটার। বাংলাদেশে এর দৈর্ঘ্য যমুনা সহ প্রায় 276 কিলোমিটার। গড় প্রস্থ 10 কিলোমিটার, কিন্তু বর্ষায় কোথাও কোথাও 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত হয়। সর্বোচ্চ গভীরতা 380 ফুট বা প্রায় 120 মিটার। এটি একটি ব্রেইডেড বা বিনুনি নদী রূপ, যার মাঝে অসংখ্য ছোট বড় চর থাকে। তো বন্ধুরা, আমরা চলতি পথে একটি চরে নেমেছি। তো আমার পিছনে এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামটির নাম অনেক সুন্দর। গ্রামটির নাম হচ্ছে সুখের বাতি। তো বন্ধুরা, আজকের পর্বে আপনারা উপভোগ করুন রৌমারী থেকে একদম কুড়িগ্রামের যে বাংলাদেশের এবং ভারতের বর্ডার, সেই বর্ডার পর্যন্ত যে পথ দিয়ে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করেছে, সেই জায়গাটিতে আপনাদেরকে নিয়ে যাব। তো বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের পর্ব। সুখের বাতি গ্রামের চরে পরম সুখে খুনসুটিতে মেতেছে গ্রামের শিশুরা। মনে হচ্ছে এ সুখের কোনো সীমানা নেই, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। গ্রামের নাম সুখের বাতি হলেও নদী ভাঙনের তীব্র ঝুঁকির মধ্যে রয়েছে এখানকার বাসিন্দারা। যে কোনো মুহূর্তে নদীতে ভেঙে নিয়ে যেতে পারে ঘরবাড়ি তথা শেষ আশ্রয়স্থল। সুখের বাতি গ্রাম থেকে আমরা যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্য বাংলাদেশ ভারত সীমান্তে, যেখান দিয়ে এই ব্রহ্মপুত্র প্রবেশ করেছে আমাদের বাংলাদেশে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে। উপভোগ করছি ব্রহ্মপুত্র নদের দুই ধারের নান্দনিক সৌন্দর্য।
প্রকৃতি এখানে সেজেছে একেবারে নিজের মতো করে। যেখানে আছে প্রকৃতির এক নিষ্ঠুর নীরবতা। বর্ষাকালে নদীর এই শান্ত রূপ একেবারে নিষ্ঠুর হয়ে ওঠে, ভাসিয়ে নিয়ে যায় নদীর চরের মানুষের বাড়িঘর, গবাদি পশু, একেবারে সব কিছু। শেষ সম্বল হারানো মানুষগুলো ঠাঁই হয় বেড়িবাঁধে বা বড় কোনো শহরের ফুটপাতে। দুপুরের খাবার চলে এসেছে, সাদা ভাত, সাথে বোয়াল মাছ, ডাল, সালাদ আর সবজি। খাবারের মান যথেষ্ট ভালো। নৌকার ছাদে বসে হালকা শীতের রোদে গরম গরম খাবার, সে এক অসাধারণ অনুভূতি। ব্রহ্মপুত্রের এই অনন্ত বিস্তার যেন এক প্রাচীন মহাকাব্য। আমরা তার ধুলোমাখা অক্ষরের উপর দিয়ে অলস নৌকায় ভেসে চলেছি। দুই তীরের চরাচর কত সহজেই না বদলে যাচ্ছে। পলিমাটির ঘ্রাণ আর বাতাসের হাহাকারে মিশে আছে এক অদ্ভুত অপার্থিব স্নিগ্ধতা। গন্তব্য তো কেবল একটা নামমাত্র বাহানা। আসল কথা হলো এই মায়াবী শূন্যতায় বুক চিরে এগিয়ে যাওয়া। আকাশের নীল আর জলের রূপালী রেখা যেখানে একাকার হয়ে গেছে, সেখানে সময়ের কোনো হিসেব নেই, নেই কোনো ক্লান্তি। আমরা আজ এই প্রমত্তা নদীর হৃদস্পন্দন ছুঁয়ে এক অনন্তের পথে ধাবমান। বন্ধুরা, আমরা একটা চরে নেমেছি। তো এই চরটির নাম স্থানীয়দের কাছে জানলাম কাজ্জার চর। তো এই চরে নাকি কুষার থেকে, আখ থেকে গুড় বানানো হচ্ছে। তো আমরা সেইখানে যাচ্ছি এবং আখ থেকে কীভাবে গুড় বানানো হচ্ছে সেগুলো দেখব, এবং আমরা সেখান থেকে যদি পারি কিছুটা গুড় কেনার চেষ্টা করবো এবং আখের রস খাবো। তো বন্ধুরা, সাথে থাকুন এবং চলুন ঘুরে আসি, দেখি কিভাবে গুড় বানাচ্ছে। চলেছি আমরা যেখানে গুড় বানাচ্ছে সেখানে। পুরো চর জুড়ে বিস্তীর্ণ আখের ক্ষেত। ক্ষেত থেকে আখ নিয়ে এসে রস বের করা হচ্ছে মেশিনে। সেই রস জাল দিয়ে বানানো হচ্ছে গুড়। এই পাত্রটিতে গুড় জাল দেওয়া হয়, আর এই যে চুলা দেখছেন, এই চুলায় গুড় জাল দেওয়া হয়। দেখছেন গুড় বানিয়ে রাখা হয়েছে। আমরা কিছু গুড় কিনে নিয়ে আসলাম। শীতের আমেজে মাঠ থেকে কেটে আনা টাটকা আখ থেকে রস বের করার দৃশ্যটি বেশ চমৎকার। বড় পাত্রে যখন আখের রস ঢেলে চুলায় জাল দেওয়া হয়, তখন চারপাশ মিষ্টি গন্ধে ভরে ওঠে। আগুনের তীব্র তাপে দীর্ঘক্ষণ জাল দেওয়ার ফলে পাতলা রস ধীরে ধীরে ঘন ও সোনালী বর্ণ ধারণ করে। রস ঘন হওয়ার সময় যে সাদা ফেনা তৈরি হয়, তা পরিষ্কার করার শৈল্পিক কারিগরি আমরা গভীর আগ্রহে দেখেছি। আখের গুড় তৈরির এই চিরাচরিত দৃশ্যটি আমাদের গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। চোখের সামনে কোনো ভেজাল ছাড়া খাঁটি গুড় তৈরি হতে দেখে আমরা সবাই অনেক আনন্দিত। রস ঘন হয়ে যখন লালচে খয়েরি রঙে রূপ নেয়, তখন সেই সুঘ্রাণে সবার জিভে জল চলে আসে। গরম গরম গুড় চেখে দেখার যে তৃপ্তি, তা বাজারের কেনা গুড়ের চেয়ে অনেক বেশি স্পেশাল। যান্ত্রিক জীবন থেকে দূরে প্রকৃতির মাঝে এমন একটি দিন কাটানো আমাদের সবার জন্য এক বিশেষ পাওয়া। সব মিলিয়ে এই গুড় বানানোর দৃশ্য আমাদের স্মৃতিতে এক অমলিন আনন্দ হয়ে থাকবে। গুড় কিনা শেষ করে আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ব্রহ্মপুত্রের বুক চিরে এই যাত্রা হঠাৎ থমকে দাঁড়ায় এক বিষণ্ণ মোহনায়, যেখানে গন্তব্যের চেয়ে প্রকট হয়ে ওঠে দুধারের হাহাকার। চোখের সামনেই আদিম কোনো আক্রোশে নদী গিলে খাচ্ছে সাজানো সংসার, ভিটেমাটি আর স্মৃতি মাখা আঙ্গিনা। এক সময়ের ছায়াশীতল গ্রামগুলো আজ সলিল সমাধির অপেক্ষায় প্রহর গুনছে, যেন কোনো মানচিত্র থেকে মুছে ফেলা এক নিষ্ঠুর মহড়া। বিশাল বিশাল সব গাছপালা শিখর সহ উপড়ে পড়ছে অবলীলায়। যে ছায়ায় বসে এক সময় ক্লান্তি জুড়াতো মানুষ, আজ তাই তলিয়ে যাচ্ছে অতল গব্বরে। মাটির ঘরগুলো খেলনা বাড়ির মতো ভেঙে গুড়িয়ে মিশে যাচ্ছে ঘোলা জলের স্রোতে। মানুষের তিল তিল করে গড়া স্বপ্ন, গোয়াল ভরা গরু, সব আজ রাক্ষসী নদীর পেটে। রিক্ত হাতে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে আজ শ্রাবণের মেঘ নেই, আছে এক পাথর চাপা নিস্তব্ধতা।
যারা একসময় নদীকে ভালোবেসে শিকড় গেড়েছিল, আজ সেই নদী তাদের বঞ্চনার নতুন নাম হয়ে দাঁড়িয়েছে। আমাদের গন্তব্যমুখী মুগ্ধতা আজ ম্লান হয়ে যায় এই ধ্বংসের মিছিলে। প্রকৃতির এই সংহারী রূপ দেখে মনে হয় জীবনের সবটুকু অর্জন কত ঠুনকো এই জলরাশির কাছে। আমরা চলে এলাম গন্তব্যে। দূরে সীমান্তের লাইট দেখা যাচ্ছে। এখানেই আমরা আজ রাতে থাকব। সন্ধ্যার নাস্তা করে আমরা চলে এসেছি স্থানীয় একটি বাজারে। এটি একেবারে সীমান্তে অবস্থিত। এই বাজারটির নাম বাংলা বাজার। স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতাও নেহাত কম নয়। সকালের সূর্যোদয় উপভোগ করছি আমরা। রাত শেষে সকাল হয়ে গেছে। আমাদের ফিরতে হবে রৌমারীতে। ফিরছি, কিন্তু নিয়ে যাচ্ছি 2 দিন 1 রাতের ব্রহ্মপুত্র নদে ভ্রমণের অসাধারণ স্মৃতি। বন্ধুরা, আপনারা উপভোগ করলেন এই জলঘর হাউস বোটে আমাদের এই আজকের যে ট্যুর ছিল। আর রৌমারী থেকে একদম ভারতীয় সীমান্ত পর্যন্ত এবং ভারতীয় সীমান্ত থেকে রৌমারী পর্যন্ত যে আজকের এই ট্যুর, আমরা গত রাতে এই নৌকার ভিতরেই ছিলাম এবং এই যে ভারতীয় সীমান্ত থেকে এখন আমরা আবারও রৌমারীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই জলঘর হাউস বোটের যে ফোন নাম্বার রয়েছে সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আরও যে যোগাযোগ করার জন্য প্রয়োজনীয় তথ্য সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা প্রয়োজন মনে করলে যোগাযোগ করে নিতে পারেন এবং অসাধারণ এই ট্যুরটি করতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।